সবাইকে স্বাগতম নূর নবীজ টিউটোরিয়ালে, নূর নবী একাডেমি ফেসবুক পেজে, ম্যাথ ফাইটার ফেসবুক পেজে। বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ইউক্লিডিয়ান জ্যামিতিতে। আমরা কোণ সম্পর্কে সবাই জানি, কিন্তু আমি আজকে যেভাবে কোণগুলোকে উপস্থাপন করব, বিভিন্ন কোণের সংজ্ঞা একটি চিত্রের মাধ্যমে দেখাবো। আশা করি এরকম চিত্র অ্যানালাইসিস কখনো আপনি দেখেননি, সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে যে থিঙ্কিংটা করব সেটা হচ্ছে রশ্মির চিহ্নটা আমরা দেখব। এইটাকে বলা হয় রশ্মি। আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এটাকে রশ্মি বলা হয়। কেন রশ্মি বলা হয়? কারণ আমরা জানি যে যার একটি স্থির বিন্দু থাকবে এবং একটি সচল বিন্দু থাকবে, মানে চলমান থাকবে, সেই রেখাটাকে আমরা বলবো রশ্মি। এখন যেহেতু আমরা এ বি এটার এই এ পয়েন্টটাকে স্থির পয়েন্ট এবং বি পয়েন্টটাকে সচল বোঝানোর জন্য এখানে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে, সুতরাং অবশ্যই এ বি একটি রশ্মি। আমরা এখান থেকে যদি আরো একটি রশ্মিকে অঙ্কন করি, তার নাম দিলাম হলো এসি। খেয়াল করে দেখো, এ বি একটি রশ্মি, এসি একটি রশ্মি। এই দুটি রশ্মি একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে। এই এ বিন্দুটা হলো এই দুটি রশ্মির সাধারণ বিন্দু। আমরা জানি দুটি রশ্মির সাধারণ বিন্দু যদি থাকে, তাহলে তাদের মাঝে যে এরিয়াটুকু থাকে ওইটাকে বলা হয় কোণ। তাহলে আমরা কোণ উৎপন্ন করার জন্য শর্ত দেখলাম দুইটা। একটি হলো রশ্মি লাগবে দুইটি, আর দ্বিতীয় নাম্বারটা হলো ওই দুটি রশ্মিরই একটি সাধারণ বিন্দু থাকতে হবে। তাহলে কোণ উৎপন্ন করার জন্য প্রথম যে কন্ডিশন সেটা হলো রশ্মি লাগবে কয়টি? লাগবে দুইটি। আর দ্বিতীয় নাম্বার কন্ডিশন হচ্ছে যে অবশ্যই সাধারণ বিন্দু থাকতে হবে। সাধারণ বিন্দু এইগুলা যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো কোণ। যখনই আমাদের কোণের চিত্রটা ক্লিয়ার, তখন এই কোণ কত রকমের হতে পারে, কি কি নাম হতে পারে, এখন আমরা সেটাই আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আমি এখন এখানে একটি রেখা নিলাম এ বি। আমি কিন্তু এখন এটাকে রেখা বললাম, কারণ এইটার কিন্তু কোথায় যায় শেষ হবে এ পয়েন্ট তা জানা যাচ্ছে না, বি পয়েন্ট কোথায় গিয়ে শেষ হবে তা জানা যাচ্ছে না। দুই প্রান্তের বিন্দুই কি সচল, তার মানে এইটা হচ্ছে একটি রেখা, কারণ রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, কোথায় গিয়ে শেষ হবে সেটা বলা যাবে না। তাহলে এই এ বিটা হচ্ছে একটি রেখা। আমি ইচ্ছা করলে এটাকে এভাবেও লিখতে পারতাম, এটা কিন্তু একটি রেখা হতো, অবশ্যই রেখা। কিন্তু এইটা আর এটা কিন্তু ফিক্সড পয়েন্ট। এ এসে এখানে থেমে গেছে, এখান থেকে চলতে চলতে বিতে যা থেমে গেছে, সচল নাই কিন্তু, যার কারণে এইটাকে আমরা বলবো রেখাংশ, মানে একটি রেখার অংশ। যদি এটা সম্পূর্ণ রেখা হতে হয় তাহলে এইভাবে সচল থাকতে হবে, অর্থাৎ এটা দিলাম হচ্ছে ডি, এটা দিলাম সি। এই ডিসিটা কিন্তু একটি রেখা, আর এই ডিসির মাঝখানে নির্দিষ্ট পয়েন্টে এইটুকু দৈর্ঘ্যতে আমরা বলবো রেখাংশ। সুতরাং নিঃসন্দেহে এটা একটি কি রেখা। আমি আরো একটি রেখা এখানে টানলাম, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। একটু খেয়াল করে দেখো, এই দুটি রেখা একটা বিন্দুতে কিন্তু কি করেছে? পরস্পরকে ছেদ করেছে। সুতরাং এই দুটি রেখার এটা হলো সাধারণ বিন্দু। এখন আমি যদি এখান থেকে ও এর কথা বলি, ও এ, তাহলে তুমি দেখো তো ও বিন্দুটা স্থির, এর বাইরে তো আমি যেতে পারতেছি না, এখান থেকে শুরু করতে হবে। আর এ কোথায় গিয়ে থামবে আমরা জানি না, সুতরাং ও এটা হলো রশ্মি, এখানে ও এটা কিন্তু কি রশ্মি। আবার ও ডি, এটা যদি চিন্তা করি তাহলে ও স্থির বিন্দু, কিন্তু ডি কোথায় গিয়ে শেষ হবে তা আমরা জানি না, সুতরাং ও ডিটাও এখানে রশ্মি। এখন এই দুটি রশ্মির সাধারণ বিন্দু কত? ও। সুতরাং অবশ্যই এই জায়গায় একটা কি উৎপন্ন হয়েছে? কোণ উৎপন্ন হয়েছে। এখন এই কোণটা এই কোণের সংজ্ঞাগুলো জানার আগে আমাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে জানতে হবে। সেটা হলো, আমরা যে ইউক্লিডিয়ান জ্যামিতির আলোচনা আজকে করছি, সেই ইউক্লিডিয়ান জ্যামিতিক কোণ কখনোই এই রেঞ্জের বাইরে হবে না, অর্থাৎ 0 ডিগ্রি আর 360 ডিগ্রির মাঝখানে সীমাবদ্ধ থাকবে। ইউক্লিডিয়ান জ্যামিতিতে ব্যবহৃত কোণ 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। প্রথমেই আমরা যে কোণটা সম্পর্কে জানার চেষ্টা করব সেটা হচ্ছে সমকোণ। সমকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি ওই কোণকে সমকোণ বলে। তার মানে আমি যদি এ ও ডি এর মাঝখানে 90 ডিগ্রি কোণ দেখতে পাচ্ছি, সুতরাং আমরা বলতে পারি কোণ এ ও ডি এই কোণটা হলো সমকোণ।
আমি এই যে এখানে কোণটা লিখলাম, আমি ইচ্ছা করলে কিন্তু এই কোণের নামটা ডি ও এ এটাও লিখতে পারতাম। দেখো আমি এখান থেকে এ ও ডি এটাও লিখতে পারি, অথবা ডি ও এ এটাও লিখতে পারি, তাতে কোণের মানের কোনো পরিবর্তন হবে না। কোণটা যে ও বিন্দুতে আছে এটা বোঝার জন্য যে তিনটি অক্ষর দ্বারা আমি কোণকে উপস্থাপন করব, তার যে বিন্দুতে কোণটা উৎপন্ন আছে সেই বিন্দুটা হতে হবে মাঝখানে। আর দুইটা প্রান্তীয় যে বিন্দু থাকবে ওই দুইটা বিন্দু এদিক সেদিক করে লিখলেও মানের কোনো পরিবর্তন হবে না। এখন আসো, যদি এইটা আর এইটা এদের দুইটা রশ্মির মাঝখানে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে আমরা বলতে পারি এই ও এটা হলো এই ও ডি এর উপর লম্ব, অথবা ও ডিটা হলো ও এ এর উপর লম্ব। তার মানে দুটি রশ্মির মধ্যবর্তী স্থানে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে যে দুটি রশ্মি দ্বারা ওই বা রেখাংশ দ্বারা বা রেখা দ্বারা তোমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, ওদের তারা পরস্পরের উপর লম্ব। এটা জ্যামিতিতে লম্ব চিহ্ন হিসাবে বিবেচিত হয়। আমরা যদি 2 নম্বরে দেখি, এখন দেখবো হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কিভাবে দেখবে একটু চিন্তা করে দেখো। এই চিত্রে আমি এই ও বিন্দু থেকে এই দিকে সি, আমি একটা বিন্দু নিলাম ই। একটু খেয়াল করে দেখো, আমি এখান থেকে এইটুকু কোণ নিয়েছি না? উত্তর হলো হ্যাঁ। 0 থেকে শুরু করে আমি এই পর্যন্ত গিয়েছি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। কিন্তু আমি কি এখানে 90 ডিগ্রি পর্যন্ত গিয়েছি? উত্তর হলো না, 90 এর চেয়ে কম। তাহলে এই কোণটাকে বলা হবে সূক্ষ্ম কোণ, কারণ যে কোণের পরিমাণ 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, ওই কোণকে সূক্ষ্ম কোণ বলে। তাহলে কি আমরা বলতে পারি না যে কি চিত্রে ডি ও ই কোণ ডি ও ই, অথবা এই কোণটা যে কথা ই ও ডি, একই কথা ই ও ডি, এইটা হলো সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণের রেঞ্জটা কত হবে? সূক্ষ্ম কোণের রেঞ্জটা হলো 0 ডিগ্রির চেয়ে বড় হবে, আমি থিটা দ্বারা কোণ বুঝালাম, আর 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এই রেঞ্জের যে কোনো কোণকে সূক্ষ্ম কোণ বলা হবে। তাহলে কি আমি বলতে পারি না যে 15 ডিগ্রি এটা কোন ধরনের কোণ? সূক্ষ্ম কোণ। যদি আমি বলি যে 89 ডিগ্রি এটা কি কোণ? অবশ্যই সূক্ষ্ম কোণ। আমি যদি বলি যে 50 ডিগ্রি, ডেফিনেটলি এই কোণটাও কি কোণ? সূক্ষ্ম কোণ। এখন আমরা স্থূল কোণ সম্পর্কে জানবো। 3 নম্বরে স্থূল কোণ। একটু খেয়াল করি বন্ধুরা, আমরা এই পর্যন্ত কোণটা অঙ্কন করেছিলাম যে সেটা 90 ডিগ্রি ছিল, আর খেয়াল করে দেখি এটা কিন্তু 360, আর এই জায়গায় হলো 90 ডিগ্রি, মানে 0 থেকে শুরু করে 90 পর্যন্ত। এই রেখার উপরে যদি হয় তাহলে সেটা 180, আর এটার উপরে যদি হয় তাহলে সেটা হবে 270 ডিগ্রি, মানে প্রতি ঘরটা হলো 90 ডিগ্রি করে, যেহেতু লম্ব আঁকিয়ে ফেলছি। এখন দেখো, আমি এই কোণটাকে এই রশ্মিটাকে একটু বর্ধিত করে এখানে আনলাম, তাহলে কোণটাও ঘুরে যাবে, এখানে হবে। আমি এইটার নাম দিলাম হচ্ছে এফ। একটু খেয়াল করে দেখতে হবে, আমি 0 ডিগ্রি থেকে শুরু করে 90কে অতিক্রম করে এখানে এসেছি, কিন্তু 180 ডিগ্রির চাইতে ছোট অঙ্কন করেছি। এই যে কোণ কিন্তু 90 এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট, এই কোণটা, এই যে এখান থেকে শুরু করে এই কোণটা টোটাল কোণটা 90 এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট। সুতরাং সংজ্ঞা অনুযায়ী এই কোণটাকে বলা হবে স্থূল কোণ। কারণ স্থূল কোণ কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট সকল কোণকে স্থূল কোণ বলে। এখন আসো আমরা এখানে কোণটার পরিচয় দিই। ডি ও ই, কোণ ডি ও ই আমি এফ এটাও লিখতে পারি, অথবা এফ ও ডি আমি এটাও লিখতে পারি। কেন? কারণ হচ্ছে এই ও বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে এটা শিওর হয়, কিন্তু আমি কখনোই ও ডি এফ এটা লিখতে পারবো না, কারণ ও ডি এফ লিখলে ডি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। আসলে কি ডি বিন্দুতে উৎপন্ন হয়েছে? উত্তর হলো না। এখন আসো এর রেঞ্জটা জানি। এর রেঞ্জটা হলো 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। এবার আসো আমরা 4 নম্বরে শিখি সরল কোণ। সরল কোণটা কি একটু দেখো, আমি এই রশ্মিটাকে ঘুরিয়ে এই পয়েন্টে আনলাম, তাহলে এফ পয়েন্ট যে কথা, সি পয়েন্টটা কি? একই কথা। তার মানে তখন কোণটা কিন্তু এইখানে হতো। এই কোণটা দেখো তো, এই যে ডি ও সি, টোটালটা ঘুরে এখানে আসলে তো হয় ডি ও সি। তাহলে এই ডি ও সি এই কোণটা এইখানে দেখো তো, এখান থেকে এখানে আসছি, এটা 90, আর এটার উপর লম্ব হওয়ার কারণে এটাও কত? 90। 90 আর 90 কোণ যোগ করলে কত? 180 ডিগ্রি। তাহলে এখানে সরল কোণটা হবে কোণ সিওডি,
আমি সিওডিটাও লিখতে পারি, অথবা কোণ ডিওসি এটাও লিখতে পারি, এবং এর মানটা হলো 180 ডিগ্রি, ফিক্সড, একদম ফিক্সড, কোনো রেঞ্জ নাই। এই এই মানটাই হতে হবে 180 ডিগ্রি। সূক্ষ্মকোণ, স্থূলকোণ, এটার যেমন রেঞ্জ আছে, সমকোণ আর হচ্ছে তোমার সরল কোণের কোনো রেঞ্জ নেই, ফিক্সড ভ্যালু। সরল কোণ ক্লিয়ার হওয়ার পর আমরা আরো একটি কোণ সম্পর্কে জানবো, সেটা হলো আমি এখন এই সিটাকে ঘুরে এখানে আনলাম, তার মানে এখান থেকে ঘুরিয়ে এই জায়গায় আনলাম, আমি এরকম করে লিখলাম এফ, এটা দিলাম হচ্ছে জি। এখন খেয়াল করে দেখো তো, এই কোণটা 180 ডিগ্রি পর্যন্ত তো পরিচয় আমি জানছি সবগুলা কোণেরই, সূক্ষ্মকোণ, পুরাটা সমকোণ, এখান থেকে এইটুকু স্থূলকোণ, এখান থেকে এইটুকু সরল কোণ, এইটুকুর পর্যন্ত প্রত্যেকটি কোণের পরিচয় আমরা দেখেছি। কিন্তু এখন এটা দেখো তো, 180-র চেয়ে বড় না? হ্যাঁ। আবার 360-এর চেয়ে এই কোণটা কি ছোট? তাহলে আমরা এই কোণটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা তাহলে কি? যে কোণ এর মান 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট, সেই কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। আমরা যদি চিত্র থেকে কোণটার নামকরণ করি তাহলে হবে ডি ও সি, মানে এখান থেকে এই পর্যন্ত ডি ও সি, কোণ ডি ও সি। আমি ইচ্ছা করলে এটাকে ঘুরিয়ে লিখতে পারি, সরি সি কেন, জি, জি ও ডি, আমি এটাকে এভাবেও লিখতে পারি, জি ও ডি। এই ওটাকে মাঝখানে রেখে আমি দুই প্রান্তীয় বিন্দুর যে বিন্দুগুলো আছে এগুলাকে চেঞ্জ করে লিখতেই পারি। এবং এই কোণের রেঞ্জটা কত? এই যে 180-র চেয়ে বড় আর 360 ডিগ্রির চেয়ে ছোট। এখন আমরা সন্নিহিত কোণ বোঝার চেষ্টা করব। দেখো এইখানে এই চিত্রে আমি দেখতে পাচ্ছি যে কোণ এ ও ডি, কোণ এ ও ডি, এই কোণটা আরেকটা কোণ দেখতে পাচ্ছি, কোণ এ ও ডি সি, কোণ এ ও সি। এই দুটি কোণ উৎপন্ন হয়েছে যে এই সিডি এই ভূমিটার উপর উৎপন্ন হয়েছে না? উত্তর হলো হ্যাঁ, এই ভূমিটার উপর উৎপন্ন হয়েছে ঠিকই, কিন্তু এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ, এই দুইটা কোণ উৎপন্ন হয়ে যেতে গেলে দেখো তো একটা সাধারণ রশ্মি ব্যবহৃত হয়েছে না? অর্থাৎ এই কোণেরও এই বাহুটা আছে বা রশ্মিটা আছে, এই কোণেরও এই বাহুটা আছে বা রশ্মিটা আছে। এই যে যে দুটি কোণের ভূমি একই কিন্তু একটি সাধারণ রশ্মি থাকে, ওই দুটি কোণকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। তাহলে আমরা চিত্রে এই দুইটা কোণকে সন্নিহিত কোণ বলতে পারি। এই সন্নিহিত কোণ দুটো অর্থাৎ কোণ এ ও ডি সমান সমান কোণ এ ও সি, এই সন্নিহিত দুটি কোণ পরস্পর সমানও হতে পারে অথবা সমান নাও হতে পারে। কখন সমান হবে আর কখন সমান হবে না? এই যে সাধারণ রশ্মিটা এটা যদি লম্ব হয় তাহলে এই দুটি সন্নিহিত কোণের মান কি হবে? সমান হবে, অর্থাৎ এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। কিন্তু যদি এই রশ্মিটা তোমার লম্ব না হয় তাহলে কখনোই এই দুইটা সন্নিহিত কোণের মান সমান হতে পারে না। আমরা নিশ্চয় সন্নিহিত কোণ সম্পর্কে বুঝতে পেরেছি। এখন সন্নিহিত কোণটা ক্লিয়ার হওয়ার পর আমরা জানবো পূরক কোণ। পূরক কোণ, এখন দেখো পূরক কোণ, আমরা এই কোণটা আর এই কোণটা দেখো, আমি এই দুইটা কোণ এখানে লিখলাম, এই কোণটা দিলাম হচ্ছে 30 ডিগ্রি আর এই কোণটার মান বললাম হচ্ছে 60 ডিগ্রি। দেখো তো এ ও ডি এই কোণটা আর এ ও সি এই দুইটা কোণ, এই দুইটা কোণ যোগ করলে এখন কত হচ্ছে? উত্তর হলো কত? 90 ডিগ্রি। চিত্রটা কিন্তু এরকম হবে না, মূলত চিত্রটা তখন হবে যে এরকম, মানে এরকম, এইটা হলো 30 ডিগ্রি আর এইটা হলো 60 ডিগ্রি, এরকম হবে, মানে এই দুটা যোগ করলে 90 ডিগ্রি হবে। কিন্তু আমি একটা চিত্র দেখাচ্ছি যার কারণে তোমাদের বুঝে নিতে হবে। এই দুটা কোণ যোগ করলে এটা আর এটা সন্নিহিত কোণ, কারণ এই যে একটা সাধারণ রশ্মি আছে, এই দুটা কোণকে যোগ করলে কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। সুতরাং পূরক কোণ হলো যে দুটি সন্নিহিত কোণকে যোগ করলে তাদের যোগফলটা কত হবে? 90 ডিগ্রি হবে। ওই সন্নিহিত কোণকে ওই ওই দুটি সন্নিহিত কোণকে পরস্পরের পূরক কোণ বলে। পূরক কোণ কিন্তু একটা না। আমি যদি তোমাকে প্রশ্ন করি 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে তোমাকে মাথায় নিতে হবে যে 30-এর সাথে কত যোগ করলে 90 হবে। উত্তর হলো 60, যার কারণে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 60। আবার যদি আমরা তোমাকে বলি 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা হলো 30 ডিগ্রি। তাহলে আমরা পূরক কোণ সম্পর্কে জানলাম। পূরক কোণটা হলো
যোগফল, দুটি কোণের যোগফল হতে হবে কত? অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। কয়টি কোণের? দুইটি কোণের। এবার আসো 8 নম্বরে সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে? দেখো, আমি এই কোণটাকে ধরলাম হচ্ছে 80 ডিগ্রি, আর এই কোণটাকে ধরলাম হলো তোমার হচ্ছে 100 ডিগ্রি। এই দুটা কোণ যদি এখন আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? এই 100 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি দেখলাম? যে দুটি কোণের যোগফল, সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হবে, তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হবে, সিঙ্গেল কোণ না কিন্তু। তার মানে এই কোণের পূরক কোণ হলো, সম্পূরক কোণ হলো এটা। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, উত্তর কত? 100 ডিগ্রি। আবার যদি প্রশ্ন করি 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, উত্তর হলো 80 ডিগ্রি। আচ্ছা, এটা গেল। এখন আসো একটু শর্টকাটে এটাকে মনে রাখার চেষ্টা করি, সেটা হলো পূরক আর সম্পূরক। পূরক শব্দটা ছোট আর সম্পূরক শব্দটা আকারে একটু বড়। এটা ছোট হওয়ার কারণে এদের যোগফল ছোট 90, এটা বড় হওয়ার কারণে এটার যোগফলটা কত? বড় 180 ডিগ্রি। এই টেকনিকে আমরা এটা মনে রাখবো। এবার আসো আমরা বিপ্রতীপ কোণ সম্পর্কে বোঝার চেষ্টা করি। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণটা কি? দেখো, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এ ও ডি, কোণ এ ও ডি, এই কোণটা ঠিক এর বিপরীতে, এই বিপরীতে যে কোণটা আছে, এই কোণটা, এই কোণের নাম কি? কোণ সি ও বি। এই দুটা কোণকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলা হবে। তার মানে একটি কোণ যে উৎপন্ন হয়েছে তাদের রশ্মিদ্বয়কে বিপরীত ভাবে যদি বর্ধিত করি তাহলে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটাকে ওই প্রথম কোণের বিপ্রতীপ কোণ বলা হয়। আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। এরপরে আসো আমরা 10 নম্বরের শিখি যে একান্তর কোণ। একান্তর কোণ। এরপরে আমরা শিখব অনুরূপ কোণ। অনুরূপ কোণ। একান্তর কোণ শিখতে হলে প্রথমে আগে আমাকে একটি তথ্য ভালোভাবে জানতে হবে। আমি এ আর বি দুইটি একটি রেখা কল্পনা করলাম, আবার সি এবং ডি এইখানে আমি এটাকে একটি রেখা কল্পনা করলাম। এই দুটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, মানে এই পয়েন্ট থেকে যদি লম্ব আঁকাই, এই পয়েন্টে এই লম্ব দূরত্বটা যা হবে, এই পয়েন্ট থেকে যদি আমি এইখানে একটা আঁকাই তাহলে তার দূরত্বটাও কি সেম হবে। তার মানে এটা আর এটাকে বলা হবে লম্ব দূরত্ব। আর দুটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান হলে ওই দুটি রেখাকে পরস্পর সমান্তরাল রেখা বলা হয়। এখন এবি আর সিডি এই দুইটা যদি সমান্তরাল রেখা হয় তাহলে আমরা এখান থেকে এই একান্তর কোণ এবং অনুরূপ কোণ বোঝার চেষ্টা করব। মনে করি পি আর কিউ, এই রেখাটি এবি আর সিডি এই দুটি সমান্তরাল রেখাকে, অর্থাৎ এবি সমান্তরাল সিডি, এই রেখাটাকে পিকিউ ছেদ করেছে। তার মানে পিকিউ এদের হবে ছেদক। পিকিউ এদের ছেদক। পিকিউ যদি এদের ছেদক হয় তাহলে দেখো তো এইটা আর এইটা একটা কোণ উৎপন্ন হয়েছে। এই দুটা কোণ কিন্তু এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, বাইরে না, কিন্তু এই যুগলের মধ্যে অবস্থিত। এবং এই যে ছেদক, এই ছেদকটা মনে করলাম এই বিন্দুটাকে, এই রেখাটাকে এম বিন্দুতে আর এই রেখাটাকে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছেদকের দেখো তো বিপরীত পাশে উৎপন্ন হয়েছে না, সমান্তরাল যুগলের মধ্যে এবং ছেদকের বিপরীত পাশে। তাহলে ওই কোণটাকে বলা হবে একান্তর কোণ। এই কোণ আর এই কোণ, এই দুটা কোণকে বলা হবে একান্তর কোণ। তাহলে একান্তর কোণের সংজ্ঞাটা আমরা কি পেলাম? দুটি সমান্তরাল যুগল এর মধ্যে, যুগল রেখার মধ্যে মানে ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পর কি কোণ বলা হয়? একান্তর কোণ বলে। তাহলে আমরা চিত্রে একান্তর কোণটা পাবো। চিত্রে এ এম এন, আমি এ এম কিও বলতে পারি, কারণ এই রেখার দৈর্ঘ্য কমিয়ে এখানে আনলে এই কোণের মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমি এ এম এন এটাও লিখতে পারি। আবার এই কোণের সমান কোণ এটা এম এন ডি, কোণ এম এন ডি। এই কোণটা, এই দুটা কোণকে আমরা পরস্পরের একান্তর কোণ বলবো। আর এই একান্তর কোণগুলো সবসময় কি হয়? সমান হয়। এবার আসো, আমি এই জায়গায় একটা কোণ দেখতে পাচ্ছি আর এই জায়গায় একটা কোণ দেখতে পাচ্ছি। এটা ছিল 1 নম্বরের আলোচনা। এখন আমরা 2 নম্বরের আলোচনাটা দেখতেছি, সেটা হলো এই কোণ আর এই কোণ, এটা সমান্তরাল যুগলের কিন্তু বাইরে। কোথায়? বাইরে। এবং ছেদকের একই পাশে উৎপন্ন হয়েছে, ছেদকটা যা আছে তার একই দিকে উৎপন্ন হয়েছে। সুতরাং এই ধরনের কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ।
তাহলে আমরা চিত্রে অনুরূপ কোণটা পাবো হচ্ছে পিএমবি, কোণ পিএমবি সমান সমান আমরা এটা পাবো কত, কিউএনডি, কোণ কিউএনডি। এই দুইটা কোণ হলো অনুরূপ কোণ এবং এরা পরস্পর কি সমান। বন্ধুরা এখন আমরা সর্বশেষ দুইটা কোণের পরিচয় জানবো, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। তো আমরা প্রথমে এই জায়গায় একটা বৃত্ত কল্পনা করলাম আগে। এই বৃত্তটির কেন্দ্রটা হচ্ছে ও। এই বৃত্তের এই যে বক্ররেখা, এই বক্ররেখাটাকে বলা হয় বৃত্ত, মানে বৃত্ত অথবা পরিধি। এই পরিধির উপর কোটি কোটি বিন্দু আছে, সেখান থেকে আমি মাত্র দুইটি বিন্দুকে নির্দিষ্টকরণ করলাম, আর একটা বিন্দু নিলাম সি। তাহলে এ সি বি, এইটা এই অংশটুকু টোটাল বৃত্ত থেকে কেটে নেওয়া হলো না, ছিন্ন করে নেওয়া হলো না। এটা মনে করো কেটে নিছি, এটা মনে করো কেটে নিছি। তাহলে এই বৃত্তেরই অংশ ছিল এটা। বৃত্তের এই ছিন্নকৃত অংশকে ওই বৃত্তের চাপ বলে। তো আমরা এসিবি একটা চাপ পেলাম, আর এটা যেহেতু কেটে নিছি, এইখানে আর একটা চাপ আছে, এটার নাম দিলাম হচ্ছে ডি। তাহলে এ ডি বি আরেকটি চাপ দেখতে পাচ্ছি। এসিবি চাপ, এই চাপটা হলো ছোট, আর এ ডি বি এই চাপটা হলো কি বড়। এই ছোট চাপটাকে বলা হয় উপচাপ, আর এই যে বড় চাপটা এটাকে বলা হয় অধিচাপ। এখানে উপ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, আর অধি বড় অর্থে ব্যবহৃত হয়। সুতরাং জেলা বড় না উপজেলা বড়? উত্তর হলো জেলা বড়, উপজেলা ছোট। কারণ এই যে উপ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। পরিচালক বড় নাকি উপপরিচালক বড়? উত্তর হলো উপপরিচালক ছোট, আর পরিচালকটা হচ্ছে বড়। তো আসো, এই যে আমাদের ছোট চাপ এ সি বি, চাপ এ সি বি, এই চাপের প্রান্তীয় বিন্দু হলো এ আর বি। এই প্রান্তীয় বিন্দুগুলা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই চাপের কেন্দ্রস্থ কোণ বলে। তাকে ওই চাপের কি বলা হয়? তার চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বলে। তার মানে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে তার সামনের যে চাপ, ওই চাপের উপর দণ্ডায়মান এই কোণ, এটা বোঝা যায়। আবার দেখো তো, এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে না? অবশ্যই কোণ উৎপন্ন হয়েছে। এই যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে অবশ্যই উৎপন্ন হয়েছে, এটাও কিন্তু কেন্দ্রে উৎপন্ন হয়েছে, এবং এই চাপের প্রান্তীয় বিন্দু দ্বারা না? উত্তর হলে হ্যাঁ। তাহলে এটাও কিন্তু কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপর দণ্ডায়মান? এ ডি বি। আর এইটা হচ্ছে এই চাপের উপর দণ্ডায়মান। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এখন আসো আমরা একটু দেখি, এই যে চাপ, এই চাপের প্রান্তীয় বিন্দুগুলা কেন্দ্রে যদি কোণ উৎপন্ন করে তাহলে কেন্দ্রস্থ কোণ। আর এই চাপের প্রান্তীয় বিন্দু অপর চাপের উপর যে কোনো বিন্দুতে কোণ উৎপন্ন করলে সেই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তার মানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এই দুটি বিষয়ের পরিচয় আমরা জানতে পেরেছি। এদের মধ্যে সম্পর্কটা হলো, কেন্দ্রস্থ কোণটা এখানে কত পাবো? এ ও বি। আর বৃত্তস্থ কোণটা কত হবে? কোণ এ ডি বি। সম্পর্কটা হলো কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমাদের এই জায়গায় যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত হবে? উত্তর হলো 60 ডিগ্রি। শর্ত হলো একই চাপের উপর দণ্ডায়মান হতে হবে। বন্ধুরা, আমার লেকচার যদি আপনাদের ভালো লাগে, এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।